ভাগ্যচক্র ২ ১ পূবে যাবে বলে হপকিন্সদের থেকে বিদায় নিয়ে টেক্সাস ছেড়ে রওনা হয়েছিল ড্যান। ডজ সিটিতে গুন্ডারা ওর সাথে যা ছিল সব কেড়ে নিয়ে ওকে অজ্ঞান অবস্থায় ট্রেনের মালগাড়িতে তুলে দিয়েছে। শূন্য পকেটে সেন্ট লুই পৌঁছেছে। অনেক ঘুরেও কোনো কাজ জোগাড় করতে পারেনি। নদীর ডকে তার পরিচয় হলো ক্যাপ্টেন প্যাট্রিকের সাথে, কিন্তু তারও আর্থিক অবস্থা ভালো নয়। ৩০ মাইল দূরে নদীতে একটা স্টিমার ডুবেছে। ওই স্টিমারে বেশ কিছু ময়দা ছিল। প্যাট্রিককে রাজি করিয়েছে ড্যান। ময়দা উদ্ধার করে কিছু টাকা রোজগার করবার প্ল্যান। কিন্তু দিনকাল যা পড়েছে তাতে টাকা রোজগার করলেও রক্ষা করা মুশকিল। একটা পিস্তল থাকলেও অনেকটা নিশ্চিত বোধ করত ড্যান। গুন্ডারা ওর পিস্তলটাও রেখে দিয়েছে। প্যাট্রিকের জ্যাকেটটা ড্যানের গায়ে ঠিক ফিট করেনি, তবু ওটা অন্তত পরিষ্কার আছে। তারটা একেবারে নোংরা। ওটা পরে কোনো পশ হোটেলে যাওয়া চলে না। সারদান হোটেলের দিকে এগিয়ে চলেছে ড্যান, কিন্তু মনটা খুঁতখুত করছে। ডিলানের এতদিনের শিক্ষা আজ সে অমান্য করবে, কিন্তু তার উপায়ই বা কী? বাঁচতে তো হবে। সেন্ট লুইতে একমাত্র সারদান হোটেলেই সে ডিলানের সাথে দুবার উঠেছে। দেখেছে ম্যানেজার ডিলানকে দুবারই অত্যন্ত সমাদর করেছে। হয়তো সেই সুবাদে ম্যানেজারের কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যেতে পারে। হোটেলের লবিটা বেশ বড়, সবাই ব্যস্ত। হোটেলের রিসিপশনিস্ট ড্যানের দিকে একবার চোখে চেয়ে ওকে উপেক্ষা করলো, কিন্তু ড্যান তাড়াতাড়ি বলে উঠল, ম্যানেজারের সাথে একটু দেখা করব। অবজ্ঞার চোখে ওকে আপদমস্তক মেপে রিসিপশনিস্ট প্রশ্ন করল, ম্যানেজার? কি দরকার? বললেই হবে আমি ডিলান নাশের ভাতিজা। কাউন্টারের লোকটার ভাবে পরিবর্তন দেখা দিল। তাই? আচ্ছা, 1 মিনিট। একটু পরে বেরিয়ে এসে ড্যানকে ম্যানেজারের ঘরে নিয়ে গেল সে। পালিশ করা একটা ডেস্কের পিছনে বসে আছে ম্যানেজার। আমি ড্যান বার্কলে। ডিলান নাশ আমার চাচা। হ্যাঁ, তোমাকে মনে আছে। মিস্টার নাশ কেমন আছেন? মারা গেছেন, খুন করা হয়েছে। তাই নাকি? ধরা যায় না। এমন একটু সূক্ষ্ম পরিবর্তন এলো ম্যানেজারের মধ্যে। তা কি জন্য এসেছ? কয়েকদিন আগে পৌঁছেছি আমি। হাতে টাকা পয়সা কিছু নেই। একটা কাজ পেয়েছি, কিন্তু তাতে কিছু নগদ টাকার দরকার। ভাবলাম তুমি। উঠে দাঁড়ালো ম্যানেজার। দুঃখিত বার্কলে, টাকা ধার দেয়া আমাদের নীতিবিরুদ্ধ। মিস্টার নাস আমাদের সম্মানিত খদ্দের ছিলেন, কিন্তু তিনি আর এখন আমাদের মাঝে নেই। অনেক কাজ পড়ে রয়েছে আমার। 1 মিনিট পর রাস্তায় বেরিয়ে এলো ড্যান। না, ধার আশা করাটাই বোকামি হয়েছে তার। ডিলান যখন বেঁচে ছিল কত ভিন্ন ব্যবহারই না সে পেয়েছে। ঘুরে রওনা হওয়ার সময় একটা ডাক তার কানে এলো, ড্যান। ফিরে চাইল সে। বিল হিক দাঁড়িয়ে। ও বলল, মোষ শিকারের মাঠ থেকে অনেক দূর, স্যার। তা বটে। এগিয়ে এলো বিল। ঠিক তুমিই কিনা প্রথমে বুঝতে পারিনি। ডিলানের ঘটনা শুনেছি, খুব খারাপ কথা আমার জন্যে। তাই এখানে উঠেছ? হোটেলের দিকে ইঙ্গিত করলো সে। না, পকেট গড়ের মাঠ। সব ঘটনা খুলে বলল সে। ডজ সিটিতে মাথার আঘাত থেকে শুরু করে নদীর স্টিমবোটের কথা সবিস্তারে বর্ণনা করে শেষে বলল, সেজন্যই আমার একটা পিস্তল দরকার। সাহায্য করতে পারলে সুখী হতাম, কিন্তু মিথ্যা ভনিতা করে লাভ নেই। দিনকাল আমারও বিশেষ ভালো যাচ্ছে না।
আবার পশ্চিমে ফিরে যাচ্ছি দুটো শিকার পার্টির গাইড হয়ে। পকেটে পকেটে হাত ঢুকালো সে। ড্যান, বেশি টাকা নেই। এই $20 স্বর্ণ মুদ্রাটা রাখো। আমার সাথে আবার কামরার আমার সাথে কামরায় গেলে বাড়তি পিস্তলটা দিতে পারবো। হোটেলে ঢুকলো ওরা। ড্যানকে দেখে ম্যানেজার এগিয়ে এলো। এই হোটেলে তোমার কোনো ঘর নেই, তুমি আমার আছে। ওকে বাধা দিয়ে বলে উঠল বিল। এই ছেলেটা আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। ওর সাথে পেয়ারা ব্যবহার করলে তোমার নাক ভেঙে দেব। দুঃখিত স্যার, আমি ভাবলাম। কিছু ভাবনি তুমি। ওকে ধমক দিয়ে উপরে উঠতে শুরু করলো বিল, সঙ্গে ড্যান। কামরায় ঢুকে সুটকেস খুলে একটা নতুন স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তল বের করলো সে। এটা একজন উপহার দিয়েছিল। এর চেয়ে ভালো পিস্তল আর হয় না, কিন্তু আমারটার ওজনে আমি অভ্যস্ত, তাই এটা ব্যবহার করি না। এক মুঠো কার্তুজ বের করে ড্যানের হাতে দিল সে। এগুলো রাখো, তবে গোলমাল বাঁধলে আরও কিছু গুলি কিনে নিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে তার কাঁধ সমান চুল আঁচড়াচ্ছে বিল, গিলি, কিট আর লুকাস। তিনজনেই কাজটা করেছে, তাই না? দরজা দিয়ে বেরোবার মুখে শটগান দিয়ে গুলি করেছিল। কোনো সুযোগই পায়নি ডিলান। আর কোনোভাবেই ওদের পক্ষে ডিলান ন্যাশকে মারা সম্ভব ছিল না। পিস্তলে খুব ভালো হাত ছিল ওর। যাক, ওদের শাস্তি একদিন হবেই। লুকাস নোয়েল মারা গেছে। লুকাস, শুনিনি তো? ফোর্ট গ্রিফিনের পশ্চিমে টেক্সাসের ঘটনা। ওখানকার একটা রাঞ্চে ভাড়াটে বন্দুকবাজের কাজ নিয়েছিল সে। আয়নার ভিতর দিয়ে ড্যানের চোখে চোখ রাখলো বিল হিক। তুমি না বলেছিলে ওদিকেই কোথায় তোমার রাঞ্চ? আমিই মেরেছি। ভালো করেছ। বেইমানি করে ডিলানকে মারার উপযুক্ত শাস্তি হয়েছে। তাই সিধে করল বিল। ডিলান বলেছিল তুমি সেরা পিস্তল বাজদের একজন, তার চেয়েও চালু হাত। আমাকে সে ভালোবাসত। মনে হয় একটু বাড়িয়ে বলেছে। আমার কাছে নয়। এসব ব্যাপারে ও কখনো বাড়িয়ে বলতো না। তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিজের চোখের উপর চেপে ধরল বিল। বেশ আরাম লাগে, মন্তব্য করল সে। রাত জেগে তাস খেলার ফল। উঠল ড্যান। আমাকে এবার যেতে হয়। একটু থামল সে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুযোগ পেলে এই ঋণ একদিন শোধ করব। ঠিক আছে, শুভেচ্ছা রইল। গুড লাক। যদি সাইয়ান বা ব্ল্যাক হিলসের দিকে কখনো আসো, দেখা করো। রাস্তায় বেরিয়ে এলো ড্যান। কোমরে গোজা পিস্তলটা থাকায় বেশ স্বস্তি বোধ করছে। নদীর ধারটা ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন। স্টিমবোটের দিকে এগিয়ে গেল সে। আগামীকালই রওনা হবে ওরা। কয়েক সপ্তাহের মধ্যেই বেশ কিছু টাকা আসবে ওর হাতে। পূবে যেতে পারবে সে। 2। কুয়াশা ঢাকা রাত, রাস্তাঘাট ভিজে। নদীর পানি কালো দেখাচ্ছে। দু একটা জায়গায় আলো পড়ে চিকচিক করছে। শেষ মুহূর্তে ওরা আরেকজন লোক নিয়েছে। লোকটা একজন নাকভাঙা আইরিশ। বুড়ো প্যাট্রিক আর ড্যান দুজনেই ওর সাথে দিনের অনেকটা সময় কথা বলে কাটিয়েছে। ওদের মতো সেও নিঃস্ব, লাভের আশায় খাটতে রাজি আছে। ওকে ডেকে সাহায্য করবার জন্য নেওয়া হয়েছে। হার্বি রেল লাইন পাতার কাজ করেছে। কাঠের কাজ মোটামুটি জানে। আর মাইনেও কাজ করেছে। একসময় ভালো বক্সার ছিল। বক্সিং করেই নাক ভেঙেছে ওর। কাজটা নেয়া না নেয়া তোমার উপর নির্ভর করছে, ড্যান বলেছিল। আমরা যা রোজগার করব তার 5 ভাগের 1 ভাগ পাবে তুমি। প্যাট্রিক, 2 ভাগ পাবে কারণ এটা ওর স্টিমবোট। আর আমি 2 ভাগ পাবো কারণ ময়দা পানিতে ভিজলে পুরোটা নষ্ট হয় না, এই বুদ্ধিটা আমার। আর তাছাড়া কেউ বাগড়া দিতে এলে
ঝামেলা সামলানোর ভারও আমার। তোমার তো বয়স বেশি হয়নি। অবিশ্বাস ভরে ওর দিকে চেয়ে মন্তব্য করলো হার্বি। মারপিট করে করে আমার ঘাড় শক্ত হয়ে গেছে। ঝামেলা সামলানোর ভারটা আমার উপর ছেড়ে দিলে ভালো হবে। তোমারও দরকার পড়বে বলে আমার বিশ্বাস, বলল প্যাট্রিক। তবে ড্যানের উপর আমার আস্থা আছে। হাতাহাতি লড়েছ কখনো? প্রশ্ন করল হার্বি। বলার মতো তেমন কিছু না, তবে ডিলান নাচ কিছু কিছু কায়দা শিখিয়েছে। দুজনে কিছু বক্সিং করেছি। নোঙর তুলল ওরা। ধীরগতিতে চোতের সাথে এগিয়ে চলেছে ছোট স্টিমারটা। ময়দা তোলা সম্ভব হলে সব মাল আনতে কয়েকবার যাওয়া আসা করতে হবে ওদের। নোঙর করা লঞ্চ স্টিমারের পাশ দিয়ে এগিয়ে দক্ষিণ দিকে রওনা হলো ওরা। নদীর ইঁদুরগুলোই হবে প্রধান শত্রু। সবখানেই ওদের নাক গলানো চাই। হাতের কাছে যা পাওয়া যাবে সবই ওদের চাই, বলল ক্যাপ্টেন। নিশ্চিন্ত হয়ে বলা যায় ওখানেও ঢুকেছে, একেবারে গলা কাটা। ঠিক স্বীকার করল হার্বি। শালাদের কোনো বিশ্বাস নেই। বাঁক নিয়েই অল্প পানিতে ডুবে থাকা জাহাজটাকে দেখতে পেল ওরা। পারে কাউকে দেখা যাচ্ছে না। ঘন জঙ্গল একেবারে নদীর পার পর্যন্ত এসে থেমেছে। কটনউড, বক্স এল্ডার, এলম আর উইলো গাছের বন। বড় জাহাজটার সাথেই স্টিমবোট বাঁধা হলো। জামাকাপড় খুলে ডুব দেওয়ার জন্য তৈরি হলো ড্যান। স্টিমবোটের আড়ালে সে কি করছে পার থেকে তা দেখা যাবে না। পাইলট হাউসটা পানির উপরেই জেগে আছে। চট করে একটু পরীক্ষা করেই ড্যান বুঝল দামি জিনিসপত্র সবই লুট হয়ে গেছে। এমনকি জাহাজ ঘুরাবার চাকাটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, পিতল নির্মিত জিনিস আর বাতিগুলোর সাথে। এরপর জাহাজের মেটদের কামরা পরীক্ষা করে সেখানেও একই ব্যাপার লক্ষ্য করল সে। পাইপ ধরিয়ে একটা ছিপ নিয়ে বসলো প্যাট্রিক। ভাবটা এমন যেন মাছ ধরছে। ওরা ভাবুক আমি মাছ ধরছি, বলল সে। কতক্ষণ বোকা বানানো যাবে সেটা বলা কঠিন। বড় বড় পকেটওয়ালা একটা ক্যানভাসের বেল্ট পরেছে ড্যান। সহজে নিচে যাওয়ার জন্য পাথর ভরে পকেটগুলো ভারী করেছে। পাশ দিয়ে নেমে হারিকেন ডেকে গেল ও। সেখান থেকে সেলুন ডেকে। এগুলো ফার্স্ট ক্লাস কেবিন। পানিটা ঘোলা, তবু বেশ আলো আছে, দেখতে পাচ্ছে ড্যান। চতুর্থ ডুব দিয়ে একটা কাঠের লম্বা বাক্স পেল সে। দড়িতে বেঁধে টেনে তুলবার সংকেত দিল। পরে ডেকে ফিরে বাক্সটা পরীক্ষা করে দেখল ওর উপর নাম লেখা রয়েছে কিথ পিয়ারসন। নামটা আগেও দেখেছে ও। ভেঙে ফেলা যাক ওটা, প্রস্তাব দিল হার্বি। না, বাধা দিল ড্যান। এই বাক্সের মালিক সাদ্দান হোটেলে আছে। ম্যানেজারের সাথে দেখা করার জন্যে যখন অপেক্ষা করছিলাম ওই নামটা রেজিস্টারে চোখে পড়েছিল। এটা ফেরত পেলে লোকটা হয়তো আমাদের কিছু টাকা দিতে পারে। মনে হয় এর ভিতর কি আছে আমি জানি। ড্যান নিশ্চিত ওটা একটা বন্দুকের বাক্স। এই ধরনের বাক্স সে আগেও দেখেছে। শিকারীরা সাধারণত এমন যত্ন করে বন্দুক রাখে। পরের দিন আরও গভীরে ডুব দিল সে। প্রথমেই প্রধান ডেকে পৌঁছল। ট্যাঙ্ক আর বাক্সে ওই জায়গাটা ঠাসা। ডেকের সামনের দিকে কিছু মোটা দড়ি পেল সে। জাহাজ বাঁধবার কাছি। ডকে যে কোনো লোকের কাছে বিক্রি করা যাবে, কিংবা ক্যাপ্টেন প্যাট্রিক নিজেও ব্যবহার করতে পারবে। হার্বিও দুবার ডুব দিল, কিন্তু ড্যানের মতো থাকতে পারে না। প্রধান ডেকে নেমে হ্যাশটা খুলতে সক্ষম হলো সে। সকাল 10টার দিকে কফি খেতে ফিরে আসবার আগেই হ্যাশ খুলে ব্যারেলগুলো দেখে এলো ওরা। স্টিম প্রেসার বাড়িয়ে ব্যারেল টেনে তুলবার জন্য উইন্স তৈরি রেখেছে প্যাট্রিক।
ব্যারেলগুলো গড়িয়ে উইন্স পর্যন্ত আনা খুব সহজ হবে, বলল হার্বি। পানির তলায় ওগুলোর ওজন খুব কম, অনেক মাল রয়েছে ওখানে। কম্বল জড়িয়ে বসে কফিতে চুমুক দিচ্ছে ড্যান। আগে কখনো এতক্ষণ পানিতে কাটায়নি সে। পানির তলায় এত নিচু মাত্র দু একবারই গিয়েছে। এই খোঁজাখুঁজির মধ্যে একটা আলাদা উত্তেজনা রয়েছে। এখনো কয়েকটা কেবিনে কি আছে দেখা বাকি রয়ে গেছে। বেশ পরিশ্রমের কাজ। তবুও সন্ধ্যার আগেই তারা 50 ব্যারেল ময়দা স্টিমবোটে তুলল। তেরপল দিয়ে ব্যারেলগুলো ঢেকে রাখল। এখনো কেউ এদিকে আসেনি। একটা ব্যারেল খুলে ওরা দেখেছে কেবল বাইরের দিকে ময়দা পানিতে ভিজে 3 ইঞ্চি মতো একটা কঠিন আবরণ সৃষ্টি করেছে, কিন্তু ভিতরেরগুলো শুকনো আর ভালোই আছে। ওরা নিজেদের ব্যবহারের জন্য ওটা রাখল। ডেকে আর জায়গা না থাকায় সেন্ট লুইয়ে ফিরে এলো ওরা। বন্দুকের বাক্সটা বগলে নিয়ে সারদান হোটেলের দিকে রওনা হলো ড্যান। ওখানে কিথ পিয়ারসনের সাথে দেখা করবে। এবার আর কেউ বাধা দিল না ওকে। কেরানির কাছ থেকে কামরার নম্বরটা জেনে নিয়ে দোতলায় উঠল ড্যান। বেটে মোটা মতো একটা লোক দরজা খুলে দিল। চুল আর দাড়িতে পাক ধরেছে তার। প্রথমে ড্যান, তারপর বাক্সটার দিকে চেয়ে দরজা ছেড়ে সরে গিয়ে ওকে ভিতরে ঢুকতে বলল। ওটা আর কোনোদিন ফিরে পাবো বলে আশা করিনি, কিথ বলল। সেদিন হোটেল রেজিস্টারে তোমার নাম দেখেছিলাম। তারপর এটা পেয়ে ভাবলাম এগুলো হয়তো তোমার প্রিয় অস্ত্র হতে পারে। সত্যিই তাই, বলল সে। বাবার কাছ থেকে পাওয়া শেষ উপহার। কত দিতে হবে তোমাকে? কিছুই দিতে হবে না স্যার, তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি মাত্র। তীক্ষ্ণ দৃষ্টিতে ড্যানের দিকে চেয়ে ওর মতলব বুঝবার চেষ্টা করল কিথ। কথাটা বলার জন্য কিছু মনে করো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে টাকার খুব প্রয়োজন আছে তোমার। তা অবশ্য আছে, সোজাসুজি স্বীকার করল ড্যান। তবে জিনিস ফেরত দেওয়ার জন্যে কোনো টাকা নিতে পারবো না। এটা পেলে কি করে? আমার তো ধারণা ছিল ওই জাহাজের সবই পানিতে গেছে, ব্যাখ্যা দিল ড্যান। ময়দা সম্পর্কে ওরা কি করছে সবই খুলে বলল। ক্যাপ্টেন প্যাট্রিক যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ময়দা উদ্ধারের জন্য একটা চুক্তি করতে গেছে তাও বলল। মনোযোগ দিয়ে ওর কথা শুনতে শুনতে একটা চুরুট ধরালো কিথ। ভেবে দেখেছ, ইন্স্যুরেন্সের লোকেরা নিজেরাই উদ্ধারের কাজ হাতে নিয়ে তোমাদের কিছু নাও দিতে পারে ভেবেছি, কিন্তু ওরা এতটা নির্দয় হবে না এটাই আশা করছি। উঠে ওয়ার্ডরোব থেকে নিজের কোটটা তুলে নিল কিথ। চলো, ক্যাপ্টেন প্যাট্রিক কতদূর এগোতে পারল দেখা যাক। ওরা হয়তো কিছু সাহায্যের দরকার হতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানির দরজার টুপি হাতে ক্যাপ্টেন বেরিয়ে আসতে দেখা গেল। ইন্স্যুরেন্স কোম্পানির দরজায় টুপি হাতে ক্যাপ্টেনকে বেরিয়ে আসতে দেখা গেল। রাগে মুখটা লাল হয়ে উঠেছে। শুনেছ, ওরা আমাদের গ্রেপ্তার করবার হুমকি দিচ্ছে, বলছে। ক্যাপ্টেনকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে ওপাশের দরজাটা খুলে ফেলল কিথ। জাইলস, মনে হয় উদ্ধারের ব্যাপারটা আমাদের আলাপ আলোচনা করে দেখাই ভালো, বলল সে। ভিতরে এসো বার্কলে, তুমি এসো প্যাট্রিক। অবুঝ হও না কিথ, এতে তোমার কি স্বার্থ? এই দুজন ভদ্রলোক আমার বন্ধু, দরকার হলে আমার অ্যাটর্নি ওদের হয়ে লড়বে। বসে একটা সিগারেট ধরালো জাইলস। তোমার কি মাথা খারাপ হয়েছে কিথ? এই প্যাট্রিক লোকটাকে আমি অনেক দিন থেকে চিনি, সুযোগ সন্ধানী লোক। হ্যাঁ, আর এবার চমৎকার একটা সুযোগ ওর হাতে এসেও গেছে, জবাব দিল কিথ। গুনে গুনে তোমার টাকা দিতে হবে।
প্রাথমিক সার্ভের পর তোমরা ওটাকে সম্পূর্ণ লোকসান বলেই রিপোর্ট দিয়েছ। আমিও ওই জাহাজের যাত্রী ছিলাম। আমার অনেক মূল্যবান জিনিসপত্র রয়ে গেছে ওতে। তুমি প্যাট্রিক আর বার্কলের কাছ থেকে ওদের উদ্ধার করা মালপত্রগুলো কিনে নিতে পারো। খুব কম টাকায় জাহাজের মালিক পক্ষের সাথে একটা রফায় এসেছ তুমি। ওটা তোমার দেখার কোনো দরকার নেই। দরকার বলে মনে করছি, উঠে দাঁড়ালো কিথ। যাক, তোমাকে জানিয়ে দেয়া হলো। আমার অ্যাটর্নিদের এই মুহূর্তে কাজে নামার নির্দেশ দেব আমি। বাইরে বেরিয়ে এলো ওরা। কিথ ওদের দিকে ফিরে প্রশ্ন করল, দরকার হলে মারপিট করতে পারবে তোমরা? পারবো স্যার, জবাব দিল ড্যান। তাহলে ওখানেই ফিরে গিয়ে পাহারায় থাকো। ওরা তোমাদের জোর করে তাড়াবার চেষ্টা করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আমি সাহায্যের ব্যবস্থা করছি। আমার লোকদের কাছে নীল পতাকা থাকবে। কঠিন স্কুলে ট্রেনিং পেয়েছে ড্যান। সে জানে চললে দ্রুত চলতে হবে, আর নইলে কোনো কাজ হবে না। ভেবেচিন্তে ধীরে সুস্থে কাজ করবার মতো সময় নেই। ক্যাপ্টেন, বলল ড্যান, তুমি মালগুলো নামাবার ব্যবস্থা করো। আমি নৌকা নিয়ে ওখানেই যাচ্ছি। সময় নষ্ট করলো না কোনো সময় নষ্ট না করে বোটে একটা হালকা নৌকা ছিল, সেটা নিয়ে রওনা হয়ে গেল ড্যান। সাথে কিছু খাবার আর পানি নিল, আর স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তলটা। নদীতে বেশ স্রোত। শক্ত হাতে বৈঠা ধরল ড্যান। কয়েক মাইল যাওয়ার পরেই পিছন থেকে স্টিম ইঞ্জিনের আওয়াজ শুনতে পেল। ঘাড় ফিরিয়ে দেখল ওদের স্টিমবোটের মতোই একটা বোট এগিয়ে আসছে ওর দিকে। সাথে সাথেই সে বুঝে নিল এটা জাইলসেরই বোট। জাহাজের ধ্বংসাবশেষের উপর দাবি প্রতিষ্ঠার জন্য ওটা পাঠানো হয়েছে। প্রথমে হতবুদ্ধি হয়ে গিয়েছিল ড্যান, কিন্তু প্রায় সাথে সাথেই একটা বুদ্ধি খেলে গেল ওর মাথায়। নৌকার পিছনে রাখা দড়িটা নিয়ে তাড়াতাড়ি ফাঁস তৈরি করলো। একসময় সে ল্যাসো ছোড়া শিখেছিল। দড়ি ছুঁড়ে ক্যাপাস্টানটা আটকানো হয়তো তার পক্ষে সম্ভব হবে। স্টিমারের চাকাগুলো পাশে অর্ধেক গতিতে চলছে, কিন্তু সে মাত্র একবারই দড়ি ছুঁড়বার সুযোগ পাবে। দড়িটা পেঁচিয়ে নিল ড্যান। দড়ির অন্য মাথা শক্ত করে নৌকার সাথে বেঁধে ফাঁসটা ছুঁড়ে মারল। ঠিক জায়গা মতো গিয়ে লাগলো ওটা। কয়েকবার দ্রুত দাঁড় টেনে ঝাঁকি কমাবার চেষ্টা করলো ড্যান। তবু ঝাঁকিটা বেশ জোরেই লাগলো, কিন্তু দড়িটা আটকে থাকলো। তরতর করে নৌকা এগিয়ে চলল স্টিমারের সাথে। আরাম করে হেলান দিয়ে বসল সে। অন্ধকার হয়ে এসেছে। স্টিমারের ডেকে কেউ নেই। বাঁকের কাছে গতি নিশ্চয় কমাতে হবে ওদের, নইলে ডুবে থাকা জাহাজটার সাথে ধাক্কা খাবার ঝুঁকি থাকবে। সেটাই হবে ওর সুযোগ। গতি কমবার সাথে সাথেই দড়ি কেটে বৈঠা হাতে নিল ড্যান। অল্প দূর যাওয়ার পরেই স্টিমারের ডেক থেকে একটা চিৎকার শোনা গেল। না থেমে দাঁড় বেয়েই চলল সে। হঠাৎ আর একটা চিৎকার শোনা গেল। কেউ তাকে থামবার আদেশ দিল। ডান দিকের দাঁড়টা বেশি জোরে টেনে আরও খানিকটা দূরে সরে গেল সে। একটা গুলির শব্দ হলো। ওর ডান পাশে পানিতে পড়ল গুলি। তাড়াতাড়ি আরও দুবার দাঁড় বেয়ে হাত দিয়ে ডুবে থাকা জাহাজটাকে ধরে ফেলল সে। তারপর হাতে হাতে নিজেকে আড়ালে নিয়ে নৌকাটা বেঁধে ফেলল। পাইলট ঘরের দুধারে সিঁড়ি রয়েছে। খাবার আর পানি নিয়ে নৌকা থেকে জাহাজে উঠল সে। ওরা যাবার পর আর কেউ এখানে আসেনি। হারিকেন ডেকটা পানির তলায় ডুবে আছে,
কিন্তু দরকার হলে ওখানে নেমে আরও নিরাপদ আশ্রয় নিতে পারবে ড্যান। শক্ত লোক ওরা, একটা কাজে পাঠানো হয়েছে ওদের। ড্যানকে ভয় দেখাতে ওরা গুলি ছুড়বে, কিন্তু ভয় না পেলে ওকে মারবার জন্যই গুলি ছুড়বে। জেনে শুনে ওদের কাজে লাগানো হয়েছে। যে হ্যাশ কাভারগুলো খুলে ভিতরে ঢুকছে ওরা, সেগুলোর দু একটা পাইলট হাউসের কাছে এসে ভাসছে। এক একটা 6 ফুট লম্বা আর চওড়ায় 3 ফুট। ওরই দুটো একত্র করে নিজেকে আড়াল করে নিরাপত্তা বাড়ালো ড্যান। এখন আর সহজে ওর গায়ে গুলি লাগবে না। পাইলট হাউসের স্টোভে কফি তৈরি করে কিছু পনির আর বিস্কুটের সাথে কফি খেলো সে। তারপর অপেক্ষায় বসলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না জানে। অন্তত 12 জন লোক রয়েছে ওই স্টিমবোটে। ওদের রেলিংয়ের ধারে জড়ো হতে দেখতে পাচ্ছে ড্যান। একটা নৌকা নিচে নামানো হচ্ছে। 30 গজ দূরে দাঁড়িয়ে আছে স্টিমবোটটা। একটা শক্ত গড়নের লোক রেলিংয়ের ধারে এসে দাঁড়ালো। তার গলা পরিষ্কার শোনা গেল, এই যে, ওখানে যে আছো শোনো। আমরা মালিক পক্ষের লোক। আমাদের হাতে নিয়ন্ত্রণ ভার নেয়ার জন্যে এখানে আসছি। সময় থাকতে প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারো, নইলে আমরা এসে মেরে ভাগাবো। কথায় কোনো লাভ হবে না, চিৎকার করে জানালো ড্যান। আমি আছি, থাকবো বলেই এসেছি। আমার কাছে অস্ত্র রয়েছে, দরকার হলে গুলি করব। কিছুক্ষণ একটু ইতস্তত করলো ওরা। তারপর আবার সর্দারের গলা শোনা গেল, ঠিক আছে, তোমার ব্যবস্থা আমরা করছি। নৌকা নামিয়ে দড়িতে ঝুললে কিছু লোক নৌকায় উঠল। স্মিথ অ্যান্ড ওয়েসন শক্তিশালী অস্ত্র। নৌকার দিকে লক্ষ্য করে পরপর দুবার গুলি করল ড্যান। দড়ি বেয়ে একজন নিচে নামছিল। চট করে জাহাজে ফিরে গেল সে। নৌকা থেকে একজন চিৎকার করে উঠল, এই শালা আমাদের নৌকা ফুটো করে দিয়েছে। তাড়াতাড়ি দাঁড় টানো, সর্দারের আদেশ শোনা গেল। নৌকা ডোবার আগেই ওখানে পৌঁছে যেতে পারবে। পিস্তলের খালি গুলি দুটো ভরে নিল ড্যান। সন্দেহ নেই নৌকার ফুটো পা দিয়ে বন্ধ করে ওর কাছে পৌঁছতে পারবে ওরা। বাহাদুরি দেখাতে চায় না সে, কিন্তু তাতে মাঝে মাঝে বেশ কাজ হয়। ওর ক্ষতি করবার ক্ষমতা আছে বুঝিয়ে দিতে পারলে কাজ হতে পারে। পাইলট হাউসের জানালার ধারে একটা বোতল রাখলো সে। ড্যান চিৎকার করে বলল, তোমাদের ভালোর জন্যই বলছি। বোতলটা গুলি করে ফাটালো সে। তারপর সবচেয়ে বড় টুকরোটা শূন্যে আবার ফাটালো। তারপর এবার আরও ছোট টুকরো। 3টে গুলির শব্দ বজ্রপাতের মতোই শোনালো। শব্দ থেমে যেতেই সে আবার চিৎকার করে বলল, তোমাদের কারো উপর গুলি করে আমি হাত গন্ধ করতে চাই না। সর্দারের আদেশ অমান্য করেই ওরা আবার জাহাজে ফিরে গেল। জোরালো তর্ক বিতর্কের শব্দ শুনতে পেল সে। নিজেদের স্টিমবোটের অপেক্ষায় রয়েছে ড্যান, কিন্তু ভয় হচ্ছে। হয়তো স্টিমবোটটা দখল করে বন্ধুদের জীবনের বিনিময়ে ওকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে ওরা। স্টিমারটা চোতে আরও কাছে এসে পড়েছে। ঠিক আছে, বুঝলাম তুমি ভালো গুলি ছুটতে পারো। রাত বাড়ুক, তখন চোখে ঠিক ঠাওর পাবে না, তখনই আসব। মনে মনে যথেষ্ট সন্দেহ থাকলেও জোর গলায় ড্যান ঘোষণা করল, ঠিক আছে। ইউনাইটেড স্টেটের মার্শালরা পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করো। তোমাদের পেয়ে ওরা খুব খুশি হবে। বুঝতে পারছি তোমাদের অনেককেই ওরা বেশ ভালোভাবেই চিনবে। আমার কোনো অসুবিধা নেই। 1000 রাউন্ড গুলি আর 2 সপ্তাহ চলার মতো খাবার আছে। যা বলল তার কিছুই নেই ওর।
ইউএস মার্শাল আসবে কিনা তাও জানা নেই, কিন্তু ডিলান প্রায়ই বলতো, ওদের ভাববার সুযোগ দাও। 10 বারের মধ্যে 9 বারই দেখা যাবে ওরা ধরে নিয়েছে তোমার হাতে বড় তাস আছে। দেখবে অপেক্ষায় অনেক ফল পাওয়া যায়। পিস্তলে আবার গুলি ভরে নিয়েছে ড্যান। রাত গড়িয়ে চলেছে, ক্লান্ত হয়নি ড্যান। নদীর পাড়ে গাছের ভিতর থেকে মাঝে মাঝে পাখি ডেকে উঠছে। একটা পাখি ওকে সাবধান করলো। একটা হাঁস ওদের জাহাজের পেছনে সাঁতার কাটছিল। গুলির শব্দে একটু উড়ে আবার স্থির হয়েছিল ওটা। এখন হঠাৎ চমকে ডেকে উঠে আকাশে উড়ল। উঠে বসল ড্যান। বুঝতে পারছে কি ঘটেছে। ওরা আসছে। পানির তলায় ডুব সাঁতার কেটে আসছে। 2-1জনও হতে পারে, আবার ডজন খানেকও হতে পারে, কিছুই বলা যায় না। কিন্তু ওরা আসছে। তাকে একাই ঝুঁজতে হবে ওদের সাথে। 3 আকাশটা ফিকে হয়ে আসছে। আবছা দেখা যাচ্ছে এখন। ওদিকে স্টিমবোটের ডেকে 4জন লোক এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের হাতেই রয়েছে রাইফেল। সাঁতার কেটে যারা আক্রমণ করতে আসছে তারা সম্ভবত সামনে আর পেছনে দুদিক থেকেই হামলা চালাবে। ওদের কাউকে মারতে চায় না ড্যান, কারণ তাতে সমস্যার কোনো সমাধান হবে না। তাছাড়া মানুষ মারলে শেষ পর্যন্ত বিচারে তার ফাঁসি হতে পারে। এখানে তার পক্ষ নিয়ে কেউ কথা বলতে আসবে না, কোনো সাক্ষী নেই তার। ওদের ফিরিয়ে নাও। দেখে দাঁড়ানো সর্দারের উদ্দেশ্যে চিৎকার করে বলল ড্যান, ওদের ফিরিয়ে নাও, নইলে গুলি করতে বাধ্য হব। গুলি করেই দেখো, তোমাকে ঝাঁঝরা করে দেব। ওদিক থেকে জবাব এলো। সব কিছুরই একটা সময় থাকে। হত্যা না করবার প্রস্তাব দিয়েছে সে, কিন্তু তবু এগিয়ে আসছে ওরা, সম্পূর্ণ একাশে। ওরা ভাড়া করা গুন্ডা। ওই সর্দারটাই ওদের চালাচ্ছে। ফিরিয়ে নাও, আবার চিৎকার করলো ড্যান। ওরা প্রায় পৌঁছে গেছে বুঝতে পারছে। খেয়াল করলো হাঁসটা আবার ফিরে এসেছে। নিশ্চিন্ত মনে সাঁতার কাটছে ওটা। সবাই চলে যাবার পরেও থাকবে। ওদিক থেকে কোনো জবাব এলো না। পিস্তল তুলে সর্দারের কাঁধে গুলি করলো ড্যান। গুলির ধাক্কায় পিছিয়ে গেল লোকটা। কাতর চিৎকারটা ড্যানের কানে এলো। আবার চিৎকার করলো ড্যান। এখনো বলছি, ফিরিয়ে নাও, নইলে তোমাকেই শেষ করব। লোকটা পাইলট হাউসের ভিতরে অদৃশ্য হলো। কিন্তু ড্যানের মতো সেও যদি বাড়তি আড়ালের ব্যবস্থা না করে থাকে, তবে পাইলট হাউসও নিরাপদ হবে না। সর্দার অদৃশ্য হতেই ডেক থেকে 4টা রাইফেল একসাথে গর্জে উঠল। কাঠের ভিতর বুলেট ঢুকবার বিকট শব্দ শুনতে পাচ্ছে ড্যান। শুয়ে পড়ে আবার গুলি করল সে। একজন রাইফেল ছেড়ে দিয়ে ঘুরে পড়ে গেল। আবার গুলি করল ড্যান। আরেকজন কেঁপে উঠল। ছুটে পালাচ্ছে ওরা। তাড়াতাড়ি পিস্তলে 2টো গুলি ভরে নিল সে। নিচ থেকে পানির ঝাপটার আওয়াজ হলো। একজন জাহাজে উঠে পড়েছে, আর একজন এখনো পানিতে রয়েছে। নৌকা বাঁধবার সময় বৈঠা 2টো সাথে এনেছিল ড্যান। পিস্তল কোমরে গুজে একটা বৈঠা তুলে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল সে। লোকটা পানি থেকে মাত্র উঠেছে। বৈঠা দিয়ে ওর বুকের উপর বাড়ি দিল। উল্টে আবার পানিতে পড়ল লোকটা। অন্য ধার থেকে বুটের শব্দ শুনে ঘুরে দাঁড়ালো ড্যান। কোমরে গোজা পিস্তলটা বের করে ফেলেছে সে। লোকটার হাতে রয়েছে একটা অ্যারকানসাস টুথপিক ছুরি। আঘাত হানবার জন্য নিচু করে ধরছে ওটা। ওর দিকে পিস্তল তাক করলো ড্যান। ওটা ফেলে দিয়ে পালাও, বলল সে, নইলে গুলি খাবে। তোমাদের বড় কর্তাকে আগেই ঘায়েল করেছি। ওকে অসম্ভব। ও হচ্ছে করেছি, ভালো করে ভেবে দেখো। এখন কে তোমাদের টাকা দেবে? স্টিমবোট থেকে এখন আর কেউ গুলি ছুটছে না।
কারণ ওদের লোক এখন পৌঁছে গেছে। ফলাফল জানবার অপেক্ষায় রয়েছে ওরা। লোকটার মুখে দ্বিধার ভাব দেখে ড্যান আবার বলল, দেখেছ, আর গুলি ছুটছে না। ওরা জানে খেলা শেষ হয়েছে। ইতস্তত করছে লোকটা। ড্যান বুঝতে পারলে লোকটা তার কাজ শেষ করেই যাবে। কিন্তু পিস্তলটা ওর বুক সোজা ধরা রয়েছে দেখেই আর আগে বাড়তে সাহস পাচ্ছে না। একটা জোর হুইসেলের আওয়াজ হলো। বাঘ ঘুরে প্যাট্রিকের স্টিমবোটটা এগিয়ে আসছে। একটা শটগান হাতে হার্বি দাঁড়িয়ে আছে ডেকে। পর মুহূর্তেই আর একটা বোটকে বাঁক নিতে দেখা গেল। 4 জন অস্ত্রধারী লোক তৈরি রয়েছে ওতে। দেখতেই পাচ্ছ, বলল ড্যান। এবার লক্ষ্মী ছেলের মতো সাঁতার কেটে তোমার জাহাজে ফিরে যাও, কিংবা পাড়ের দিকেও যেতে পারো। আমার কোনো আপত্তি নেই। মনে করো না এখানেই এর শেষ, হুমকি দিল লোকটা। সেন্ট লুইতে তোমাকে খুঁজে বের করব। নীল পতাকা উড়িয়ে দ্বিতীয় বোটটা ভাঙা জাহাজের গায়ে এসে ভিড়ল। ড্যানের দিকে চেয়ে ওদের একজন জিজ্ঞেস করলো, ঠিক আছে তো? হ্যাঁ, এদিককার খবর ভালোই। আর তোমরা ঠিক সময় মতোই হাজির হয়েছ। আরও 7 দিন পর ওদের উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হলো। যতটা সম্ভব উদ্ধার করা জিনিস তাদের মালিকের কাছে পৌঁছে দেয়া হলো। ময়দা বিক্রি করে বেশ ভালো টাকা পেল ওরা। অবশ্য কয়েকটা ব্যারেলের ময়দা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তবু ড্যান একাই তার ভাগে $4000 পেল। 4 জন লোক পাঠাবার খরচ দেওয়ার জন্য কিথের কামরায় গেল ড্যান। ঘরেই ছিল সে। বোট আর লোক ভাড়া করবার টাকা নিলেও অ্যাটেন্ডেন্টদের জন্য কোনো টাকা নিতে রাজি হলো না ও। জাইলস ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। তোমাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টায় ছিল। আগেও এমন অনেক ঘটেছে। ড্যানকে খুঁটিয়ে দেখল সে। দেখতে ছেলে মানুষ হলেও তোমার সাহস আছে বটে। অবশ্য পশ্চিমের লোকেরা একটু শক্তই হয়। দাঁত দিয়ে চুরুটের কোনা কাটল কিথ। আমি রেল লাইন পাতার ব্যবসায় আছি। তোমার মতো লোকই আমার দরকার। তোমাকে একটা সুযোগ দিতে পারি। পরিশ্রমের কাজ, বিজন এলাকা। তোমার লেখাপড়ার ব্যবস্থাও আমি করব। মাথা নাড়ল ড্যান। না স্যার, আমার ইচ্ছা কিছুদিন পুবে কাটাবো, তারপর আইন পড়বার ইচ্ছা আছে। খুব ভালো কথা, তাই করো। যখন কাজ করতে চাইবে লিখে জানিও। একটা কাগজে ঠিকানা লিখে দিল কিথ। কাজের ছেলে তুমি। তোমার জন্যে আমার দরজা সবসময় খোলা থাকবে। উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল কিথ। গুড লাক। আমি জানি আবার আমাদের দেখা হবে। বাইরে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু এখন ড্যানের উপযুক্ত জামা কাপড় রয়েছে। একটা বর্ষাতিও রয়েছে ওর গায়ে। ক্যাপ্টেন আর হার্বির কাছ থেকে আগেই বিদায় নিয়েছে সে। রেল স্টেশনের দিকে এগোলো ড্যান। তার মালপত্র ওখানেই রেখে এসেছে। পুবে নিউ ইয়র্ক যাচ্ছে সে। পরবর্তী কয়েকটা বছর কেমন করে দ্রুত কেটে গেল ভালো করে টেরই পেল না সে। কঠিন পরিশ্রম, পড়াশোনা আর জ্ঞান অর্জনের মধ্যে দিয়েই কেটেছে তার সময়। 1 বছর সে একজন অ্যাটর্নির অফিসে আইন পড়ে কাটিয়েছে। আরও লম্বা আর পেটা শরীর হয়েছে তার। কয়েকজন বক্সারের সাথে বন্ধুত্ব হয়েছে। ওদের সাথে বেশ কিছুটা সময় সে জিমনেশিয়ামে ব্যায়াম করে কাটায়। নিউ ইয়র্কের পর 1 বছর মিনেসোটায় কাটিয়ে পরে মন্টানায় গেল। কিথের সহকারী হিসাবে রেললাইন পাতার কাজও করল কিছুদিন। মাঝে মাঝে জো হপকিন্সদের কাছ থেকে চিঠি আসে। আসলে মেয়ে দুজনই লেখে। 4টা পুকুর করেছে ওরা। গরুর পালও অনেক বড় হয়েছে। 3000 গরু হয়েছে ওদের। এবার প্রথম বিক্রি করবার কথা ভাবছে। 20 বছর বয়সে একদিন নিউ ইয়র্কের
জিমনেশিয়াম থেকে বেরিয়ে রাস্তার কোনায় এসে দাঁড়িয়েছে ড্যান। তার কোটের হাতা ছুঁয়ে একজন বলল, স্যার, যদি সম্ভব হয় সারাদিন কিছু খায়নি। এক মুহূর্ত দেরি হলো ওর। ঘুরল ড্যান। গলাটা চেনা চেনা মনে হলো, খুব পরিচিত গলা। ঘুরে দেখল লোকটা বিফল হয়ে আরেক দিকে রওনা হয়েছে। 1 মিনিট, ওকে থামালো ড্যান। ঘুরে চাইল লোকটা। যা ভেবেছিল, বুরুষ। 15 বছর আগে এই লোকটাই ওকে ডিলান নাসের কাছে পৌঁছে দিয়েছিল। চুলে কিছুটা পাক ধরেছে, একটু রোগা হয়েছে, আর গাল দুটো একটু বসেছে। এছাড়া বিশেষ কিছুই বদলায়নি। ডাকছো? আমার সাথে ডিনার খেলে খুব সুখী হব, স্যার। অবাক দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে কথাটা বুঝবার চেষ্টা করল বুরুষ। সত্যি বলছো? ঠাট্টা করছো না? আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। ড্যানের বুকের ভিতর কেমন যেন একটা অদ্ভুত আলোড়ন হচ্ছে। ওই দুর্বল আর একা লোকটাকে তার বেশ ভালো লাগতো। ওর কোলে বসে অনেক গল্প শুনেছে সে। এই লোকটা তাকে অনেক দয়া দেখিয়েছে, আদর করেছে। চলো একটু এগিয়ে যাই। সামনেই একটা ভালো রেস্টুরেন্ট আছে। নীরবেই এগিয়ে গেল ওরা দুজন। রেস্টুরেন্টের সামনে পৌঁছানোর আগে কেউ কোনো কথা বলল না। ভালো খাবার বানায় বলে অনেক নামডাক আছে ওদের, তবে দামও সেরকমই নেয়। এখানে ঢুকবো, কিন্তু আমার যে ভদ্রস্ত জামা কাপড় নেই। কিছু হবে না, চলে এসো। টেবিলে বসবার পর ড্যানের দিকে ভালো করে চেয়ে দেখল বুরুষ। একটু বিকৃত হলো ওর চেহারা। তোমাকে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। তোমাকে কি চিনি আমি? প্রশ্নের কোনো জবাব না দিয়ে আগে খাবার অর্ডার দিল ড্যান। তারপরে বলল, তোমার কথা কিছু বলো। দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। কাজ ঝাঁকালো বুরুষ। একসময় জোর দিয়ে ও কথা বলতে পারতাম, তবে এখন পারি না। কিছুই আর অবশিষ্ট নেই আমার। সিলিয়ার কি খবর? আড়ষ্ট হলো বুরুষ। ড্যানের দিকে ভালো করে চেয়ে ওকে চিনবার চেষ্টা করল সে। সিলিয়াকে কি করে চেনো? তাহলে আমাকেও চেনো, কিন্তু কোথায়? সিলিয়ার খবর কি? সে কোথায় আছে? আবার প্রশ্ন করল ড্যান। আমার যা করা উচিত ছিল তা করলে এতদিনে নরকে পুড়ত সে। বহুবার তাকে খুন করতে মন চেয়েছে আমার, কিন্তু খুন করা ঠিক তোমার ধাতে সয় না বুরুষ। কে তুমি? আমার প্রশ্নের উত্তর দাওনি। সিলিয়া কোথায়? এই শহরেই আছে। সে এখন অনেক টাকার মালিক, অত্যন্ত ধনী আর ভয়ঙ্কর। তার সাথে কোনো লেনদেন করতে চেও না, তোমাকে কাঁচাই চিবিয়ে খাবে। তাহলে সে পেশা বদল করেছে? এখন কি করছে জানি না, তবে একটা সত্যিকারের ভীষণ মহিলা সে। বেশ্যাবৃত্তি করে উপরে উঠেছে। এখন আর দেহ বিক্রি করার দরকার পড়ে না, তবে সামান্য সুবিধার জন্যে আবারও তাই করবে। অনেক উপরে উঠেছে, কিন্তু একটুও বদলায়নি। ড্যানের দিকে একদৃষ্টে চেয়ে আছে পুরুষ। সিলিয়ার ব্যাপারে এত আগ্রহ কেন? খাবার নিয়ে এলো ওয়েটার। সে চলে গেলে ড্যান বলল, সে ছিল আমার মা। পুরুষের হাত থেকে কাটা খসে পড়ল। মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। ধীরে ধীরে আবার স্বাভাবিক হলো ওর চেহারা। টাইটাকে টেনে একটু ঢিলা করল সে। তুমি ড্যান? ড্যানিয়েল বার্কলে? হ্যাঁ। আশ্চর্য। বিস্ময়ে কথা বেরোচ্ছে না ওর। অবাক হবার কিছু নেই। তুমিই তো আমাকে বাঁচিয়েছিলে। একটা মানুষকে তার জীবন ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় উপকার আর কি হতে পারে? তার মানে? আমাকে ডিলান নাসের কাছে হোটেলে রেখে এসেছিলে। সেই আমাকে পেলে বড় করেছে বুরুষ।
আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা সব কিছুর জন্যই তার কাছে আমি ঋণী। তোমাকেও ধন্যবাদ। তাহলে এই কারণেই ডিলানকে আর কোনোদিন দেখিনি। আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম কখন ওর সামনাসামনি পড়ে যাব। আমাকে কি করবে তার জন্যে নয়, আমার দিকে কেমন চোখে তাকাবে তাই। লোকটাকে খুব পছন্দ করতাম, শ্রদ্ধাও করতাম। আর তার কাঁধেই কিনা একটা বাচ্চা চাপালাম। তোমার কি মনে হয় ইচ্ছা করেই সিলিয়া আর তোমাকে এড়িয়ে গেছে ও? তাই হবে। সবাই ডিলান নাশকে চিনত। অন্তত 50 বার তার সাথে আমার এখানে সেখানে দেখা হয়েছে। কিন্তু তোমাকে ওর কাছে রাখার পর আর একবারও দেখা হয়নি। খেতে খেতে অনেক কথা হলো। অনেক রাত পর্যন্ত গল্প করলো ওরা। তোমার খবর কি? প্রশ্ন করল বুরুষ। কি করছো? কোথায় যাচ্ছ? পশ্চিমে যাচ্ছি, কিন্তু বেশি দিন ওখানে থাকবো না। একটা রাঞ্চে কিছু লোকজনের সাথে দেখা করতে যাব। অনেক দিন আগে ওই রাঞ্চে কিছু টাকা লাগিয়েছি। কতটা উন্নতি হলো দেখতে যাব। এদিকে ব্যারিস্টারি পাশ করেছি আমি। ইচ্ছা করলে আইন প্র্যাকটিস করতে পারি। ওই লাইনে কিছুটা অভিজ্ঞতাও হয়েছে। তোমাকে তো বলেছি, কিথ পিয়ারসনের সাথে বেশ কিছুদিন ছিলাম। তোমার সাথে যে সিলিয়ার দেখা হয়ে যায়নি সেটাই আশ্চর্য লাগছে আমার। পিয়ারসনের সাথে অনেক ব্যবসা করেছে সে। ওদের মধ্যে ভালো জানাশোনা আছে। না, পিয়ারসনের সাথে ব্যবসা থাকলে আমি নিশ্চয় জানতাম। রহস্যময় হাসি হাসল বুরুষ। তুমি কি ভাবো এখনো আগের নামই রেখেছে সে? অনেক আগেই ওই নাম ছেড়েছে। সে এখন মিসেস এভারেট ফসেট। অবাক হয়ে বুরুষের দিকে চাইল ড্যান। সিলিয়া তার মা? মিসেস এভারেট ফসেট? নিশ্চয় ঠাট্টা করছো। না, ঠাট্টা নয়, সত্যি কথাই বলছি। নাম আর টাকার জন্যে বুড়ো ফসেটকে সে ফাঁদে ফেলে বিয়ে করে, তারপর নিজস্ব পদ্ধতিতে খুন করে। জানি আইনের চোখে একে খুন বলে প্রমাণ করা যাবে না, কিন্তু আসলে ওটা খুনি। মিসেস ফসেট তো কোটিপতি, হ্যাঁ, কিন্তু তার $1 সৎপথে রোজগার হয়নি। যত লোককে সে চেনে তাদের সবাইকেই ঠকিয়েছে। শেষ কাঁঠালটা ভেঙেছে ফসেটের মাথায়। ইদানিং তার সাথে দেখা হয়েছে তোমার? 2 সপ্তাহ আগে এই নিউ ইয়র্ক শহরেই দেখেছি। আমাকে দেখতে পায়নি। তার জীবনের এই একটা পাতাই সে উল্টাতে ভুলে গেছে। ঠিক ভুলে গেছে বলা যায় না, সুযোগ পায়নি। মারার আগেই আমি প্রাণ নিয়ে পালিয়েছি। একটু চুপ করে কি যেন ভাবল, তারপর আবার বলল, খুবই সুন্দরী মেয়ে সে। ড্যান এখনো সুন্দর। মনটা পাপে ভরা হলেও দেখতে ভারী সুন্দর। তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু স্বপ্নেও ভাবিনি মিসেস ফসেটই সিলিয়া। এখন তো জানলে। ওর কাছেও ভিড়ো না, তোমাকে মেরে ফেলবে। অমন করে আমার দিকে চেও না। অমন করে আমার দিকে চেও না। কেন? তুমি যখন অসহায় শিশু ছিলে তখনই তো মারতে চেয়েছিল, চাইনি? তুমি সামনে গিয়ে দাঁড়ালে। যেসব কথা সে গোপন রাখতে চায় সেগুলো ফাঁস হয়ে যাবে। সমাজে গুরুত্ব আর প্রতিষ্ঠা সে পেয়েছে, কিন্তু আশ্চর্য রকম নিষ্ঠুর আর ভয়ঙ্কর ওই মহিলা। একবার কিছু করবে বলে সংকল্প করলে এই দুনিয়ায় কারো সাধ্য নেই ওকে ঠেকায়। তবু ভাবছি। মিছে ভাবতে যেও না। ওসব কথা চিন্তাই করো না। চেয়ার পেছনে ঠেলে উঠবার জন্য তৈরি হলো ড্যান। ব্রুস, তোমার জন্যে কি করতে পারি? একটা $10 নোট দিতে পারো। বেশি দিলে সেটা অপচয়ই হবে। বাড়িতে তোমার আত্মীয় স্বজনদের কাছে ফিরে গেলেই তো পারো।
তোমার চেনা পৃথিবীতে ফিরে যাও না কেন? মাথা খারাপ? চোয়ালে হাত হাত ঘষল সে। যেতে ইচ্ছে করে, অস্বীকার করছি না। ওরা জানে আমি বেঁচেই আছি, কিন্তু কোন মুখে ফিরে যাব? না আছে টাকা পয়সা, না আছে রোজগার করে বেঁচে থাকার মতো একটা উপায়। যদি $500 আর কাপড় চোপড় দিই, চালাতে পারবে না? আমি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে চাই পুরুষ। অসম্ভব ড্যান, পারবো না, কিছুতেই পারবো না। আর তাছাড়া ওদের কি বলবো? বাপ মা বেঁচে আছে, দুটো বোনও আছে। আমি কিছুই বলার দরকার নেই, কেবল ফিরে যাও। দেখবে ওরাই তোমার সব সমস্যার সুন্দর সমাধান করে দেবে।